হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। গতকাল হাইকোর্টের রায়ে 270 থেকে 80 পাতার রায়, সেই রায়ে অনেক কিছুই বলা হয়েছে এবং সেই রায়ের পর উঠছে নানান প্রশ্ন। এসএসসির যে চাকরি বাতিল হলো, সেই বাতিলের নানান প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, মোট কতজনের চাকরি বাতিল হলো? দেখুন, 24,640 শূন্যপদ ছিল গ্রুপ সি, গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে। তবে বোর্ড যে তথ্য দেয় তাতে 25,753 জনের নিয়োগপত্র ইস্যু করে। তবে নিয়োগপত্র ইস্যু হলেও সকলেই যে চাকরিতে যোগদান করেননি সেটা তো নিশ্চিত। তো সেই জন্য চাকরি বাতিলের সংখ্যাটা কিন্তু প্রায় 22,000 মতো, যেটা গতকাল আমরা বলেছিলাম 23,000 মতো। এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন কথা ভাসছে, কিন্তু আলটিমেট চাকরি যে বাতিল, সেই বাতিলটা কিন্তু 22,000 সামথিং, অর্থাৎ প্রায় 23,000-এর কাছাকাছি। তার কারণ সমস্ত শূন্য পদে কিন্তু সবাই যোগদান করেনি। এই হলো প্রথম কনফিউশন, যে কনফিউশন সবার মধ্যেই কাজ করছে যে কতজনের ঠিক চাকরি বাতিল হলো। এবং এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি যে রাজ্য সরকার ইতিমধ্যেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মুভ করার চিন্তাভাবনা নিয়েছে। আগামীতে কী হয় সেদিকে তো আমরা নজর রাখছি। পরের প্রশ্ন, কাদের বেতনের টাকা ফেরাতে হবে? তো বেতনের টাকা কাদের ফেরাতে হবে? দেখুন, আদালত যে নির্দেশ দিয়েছে, যারা বেআইনি চাকরি পেয়েছেন তাদের সমস্ত বেতনের টাকা ফেরাতে হবে। দিতে হবে 12% সুদ। প্যানেল বহির্ভূত ও ফাঁকা ওএমআর যারা জমা দিয়েছিল তারা বেতন ফেরাবে। তার মানে এই নয় যে প্রত্যেকে বেতন ফেরাবে। এই নিয়েও একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই যে বাতিল হয়েছে চাকরি, এবং চাকরি বাতিল কি সবার কি চাকরি বাতিল হয়ে গেছে? এখনও এই নিয়ে কিন্তু অনেক রকম সমস্যা রয়েছে। যারা যোগ্য ক্যান্ডিডেট ছিলেন, যারা ভালোভাবে চাকরি পেয়েছেন, তাদের চাকরির কি হবে সে নিয়েও কিন্তু আগামী দিনে অনেক কিছুই হবে। তার কারণ সুপ্রিম কোর্টে ইতিমধ্যে রাজ্য সরকার যাচ্ছে এবং চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যারা এই মামলাটা করেছিলেন তাদের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে কিন্তু ইতিমধ্যেই ক্যাভিয়েট দাখিল করা হয়ে গেছে। অর্থাৎ একতরফা শুনানি আর হবে না। আগে রাজ্য সরকার যাক, তারপরে এদেরকে ডেকে তবেই একবার কিন্তু শুনানি হবে সবার সামনে। ওরকম একতরফা শুনানি হবে না। তাহলে বেতন ফেরানোর ব্যাপারটা কিন্তু এখনও এই পর্যায়ে রয়েছে। যোগ্য অথচ যাদের চাকরি গেল তাদের কি হবে? 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে কিন্তু আদালত। অর্থাৎ এই যে ওএমআর সিট, তার পুনর্মূল্যায়ন হবে। পুনর্মূল্যায়ন হয়ে যারা যোগ্য তারা কিন্তু তাদের চাকরি আবার ফিরে পাবে, আর যারা চাকরি ফিরে পাবে তাদের কিন্তু আর বেতন ফেরানোর ব্যাপারটা থাকছে না, যেটা এর আগের প্রশ্নে আমরা আলোচনা করেছি যে যারা চাকরি কিন্তু আবার ফিরে পাচ্ছেন তাদের আর এই বেতন ফেরাতে হবে না। সেটা 15 দিন যেহেতু টাইম দিয়েছে, 15 দিনের মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তাহলেই বোঝা যাবে যে নতুন নিয়োগে আবার কারা নিয়োগ পাচ্ছে এদের মধ্যে। যারা পাচ্ছে না বা যাদের কিছু পাওয়া যাচ্ছে না, ওএমআর সিট বা এই ধরনের কিছু, বা র্যাঙ্ক যারা জাম্প করে চাকরি পেয়েছে, বা পরে অতিরিক্ত প্যানেল তৈরি করে সুপার নিউমারিক এইসব নানান রকম ঘটনা রাজ্য সরকার ঘটিয়েছিল, তো সেই সমস্তগুলো কিন্তু তাদের কিন্তু অযোগ্য বলেই ধরা হবে এবং তাদের চাকরি কিন্তু যাবে, তাদের বেতন ফেরাতে হবে। কিন্তু যারা যোগ্য তাদের কিন্তু চাকরি আবার ফিরে পাওয়ার জন্য ব্যবস্থা রেখে দিয়েছে। তাহলে পরবর্তীতে কিভাবে এগোবে এই নিয়োগ প্রক্রিয়া? 2016 সালে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের ওএমআর সিট আবারও মূল্যায়ন করা হবে। প্রসঙ্গত আদালত জানিয়ে দিয়েছে যে ওএমআর সিটগুলো বৈধ। নতুন করে টেন্ডার ডেকে নতুন সংস্থার হাতে দেওয়া হবে, ওএমআর সিট নতুন করে মূল্যায়ন হবে, আবার নতুন করে মূল্যায়ন হয়ে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়া এগোবে এবং সেটাও 15 দিনের মধ্যে শুরু করতে হবে। যদি না সুপ্রিম কোর্টে যাওয়ার পর রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট প্রথমত এই মামলা দায়েরের অনুমতি দিতে হবে, সুপ্রিম কোর্ট থেকে নিতে হবে, তারপর মামলা দায়ের করতে হবে। তারপর যদি সুপ্রিম কোর্ট প্রথম শুনানিতে স্টে অর্ডার দেয় তাহলেই কিন্তু এইগুলো সব থমকে যাবে। আদারওয়াইজ কিন্তু 15 দিনের মধ্যে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যেখানে যোগ্য ক্যান্ডিডেট যারা আছেন তারা পুনরায় চাকরি পাবেন, আর যারা অযোগ্য তারা পাবেন না, এবং তাদেরই সমস্ত মাইনে কিন্তু সুদ সহ ফেরাতে হবে, সেটা 12% সুদ, যেমনটা কিন্তু বলা হয়েছে হাইকোর্টের রায়। এখন দেখুন, হাইকোর্টের রায় 280 পাতার, তো 270-80 পাতার যদি রায় হয় সেটা একটা বই।
তো সেই বইয়ের সমস্ত কিছু সবার পক্ষে যেমন জানাও সম্ভব নয়, প্রকাশ্যে আসাও সম্ভব নয়, আর বলাও সম্ভব নয়। তো সেই জন্য তার একটা জিস্ট যা জানা যাচ্ছে সেটাই কিন্তু আমরা এখানে আলোচনা করছি। এরপর এই যে সুপার নিউমারিক পোস্ট, তাদের কি হবে? আমি একটু আগেই বললাম যে সুপার নিউমারিক পোস্ট কি। সুপার নিউমারিক পোস্ট হচ্ছে ক্যাবিনেটের সিদ্ধান্ত, তাই তা নিয়ে সিবিআই তদন্ত হবে। যাদের সম্মতিতে এই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে, প্রয়োজনে তাদেরকে ডাকতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর যেহেতু মন্ত্রিসভার সিদ্ধান্ত, ডাক পড়তে পারে সেই বৈঠকে থাকা সদস্যদের। মনে করা হচ্ছে সেক্ষেত্রে মন্ত্রী আমলাদেরও ডাকার সম্ভাবনা থাকছে। 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতকে। সুতরাং এই যে সুপার নিউমারিক পোস্ট, এটা অ্যাকচুয়ালি অবৈধ, পরিষ্কার কথা। এরমভাবে বানানো যায় না। ওরকমভাবে সুপার নিউমারিক পোস্ট বলে কোনো পোস্ট হয় না। জোর করে বানানো যাতে অযোগ্যরা চাকরিটা থাকে, অযোগ্যদের চাকরি থাকে, সুপার নিউমারিক পোস্ট করে কিছু যোগ্যদের চাকরি দিয়ে যদি তাদেরকে থামানো যায়, তাদের আন্দোলন থেকে বিরত করা যায়, এই ছিল সরকারের প্রচেষ্টা। কিন্তু সেই প্রচেষ্টা কিন্তু বাতিল হয়ে গেল বলে মনে হচ্ছে। এখন দেখা যাক যে সুপার নিউমারিক পোস্টের কি হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টে কি চ্যালেঞ্জ হবে? সুপ্রিম কোর্টে কি চ্যালেঞ্জ হচ্ছে? যোগ্য অথচ চাকরি হারালেন যারা, তারাই চাইলে সুপ্রিম আদালতে যেতে পারেন। অন্যদিকে অযোগ্য চাকরিহারাদের জন্য থাকছে আদালতের দরজা খোলা, তারা আর্জি জানাতেই পারেন। এদিন তারা যে শ্রম দিয়েছেন এতদিন, তার বদলে তারা বেতন পেয়েছেন, তাহলে বেতন কেন ফেরাবেন? অন্যদিকে ইতিমধ্যেই মামলাকারীদের তরফে ক্যাভিয়েট দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ক্যাভিয়েট দাখিল হয়ে গেছে। ইতিমধ্যে খবর এসে গেছে আমার কাছে যে ক্যাভিয়েট দাখিল হয়ে গেছে। তাহলে এখন যে ঘটনা, যে যারা বলছেন যে অযোগ্যরা মাইনে ফেরাবেন, তারা বলতে পারে আদালতে গিয়ে যে আমরা চাকরি করেছি, কাজ করেছি, মাইনে কেন ফেরাবো? কিন্তু তারা যে দুর্নীতি করে চাকরি পেয়েছেন তার শাস্তি কী হবে? যাই হোক, এই ছিল বিষয়বস্তু। এখন সব কিছু সামনে রেখে দেখা যাক যে কি হয়। তবে 2016 নিয়োগের ক্ষেত্রে 2024 এসে বয়সও কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। এটাও কিন্তু আইনজীবীদের একাংশ তারা মনে করছেন যে যেহেতু সেই সময় 2016 সাল ছিল, এখন 2024, 8 বছর পর, এক্ষেত্রে কিন্তু তাদের বয়স পেরিয়ে গেছে। নতুন নিয়োগে তাদের বয়সের সমস্যা হতে পারে, সেই বিষয়ে কিন্তু কিছু বলা হয়নি এই নির্দেশে। তো সেই জন্য এই বয়স নিয়ে আবার ঝামেলা সৃষ্টি হবে। তবে আশা করি সেই ঝামেলা সমাধান হয়ে যাবে। তার কারণ ওই প্রার্থীরাই যখন আবার তাদেরই ওএমআর চেক করে পুনর্মূল্যায়ন করা যখন হচ্ছে, তখন বয়সটা কিন্তু ফ্যাক্টর হবে না বলেই আমার ধারণা। তো সেদিকে নজর রাখছি, দেখা যাক আগামী দিনে কি হয়। তবে রাজ্য সরকার আজই সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং একই সঙ্গে যারা মামলাকারী তারা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিলও করবেন। সুতরাং দেখা যাক কি হয়, সেদিকে নজর রাখছি। আপনারা নজর রাখুন শিকদার্স একাডেমিতে। ধন্যবাদ।